আজকে খুব ব্রিফলি আমরা একেআই নিয়ে একটু আলোচনা করি। অ্যাকিউট কিডনি ইনজুরিতে কি কি কারণ, তো সেগুলো আগের দিনই ডিসকাশন হয়েছিল। ফিচার্স কি কি হয় এবং ট্রিটমেন্টের খুব বেসিক্সগুলো, এর বেশি তোমাদের এখন কিছু জানার দরকার নেই, কারণ ফাইনাল ইয়ারে যখন যাবে এগুলো অনেক ডিটেলে পড়ানো হবে, প্রায় 6টা ক্লাস ধরে এগুলো পড়াবো, কাজেই বেসিক আইডিয়াটা হয়ে যাবে ভালো। আচ্ছা, একদম জাস্ট ব্রিফলি বলতে গেলে অ্যাকিউট কিডনি ইনজুরি ওটা কি জিনিস ছিল না, ইট ডেসক্রাইবস আ সিচুয়েশন where there is a sudden and usually reversible loss of renal function which develops over days or weeks and usually associated by accompanied by a reduction in urine volume. Main component হচ্ছে ডেফিনেশনের তিনটে। এক নম্বর হচ্ছে sudden, usually reversible, develops over days to weeks, usually associated with a reduction in urine volume. হলো? যদি আনকমপ্লিকেটেড একেআই হয় তাহলে মর্টালিটি ইজ ভেরি লো অ্যান্ড ইউজুয়ালি ইটস রিভার্সিবল। কিন্তু যদি এটা কোনো সিরিয়াস ইনফেকশন থেকে হয়, কোনো সেপ্টিসিমিয়া থেকে হয় উইথ মাল্টি অর্গান ফেলিয়ার, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু মর্টালিটি ইজ কোয়াইট হাই, 50 to 70% অবধি মর্টালিটি হতে পারে। আচ্ছা, ডেফিনেশন রিফিল আকিন আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, ওটা আমি পাঠিয়ে দেবো তোমাদের এতে পিপিটিতে, দেখে নিও, অতটা আজকে নতুন করে আবার বলার দরকার নেই। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ডিংস গুলো কি কি না, ডিপেন্ডস অন দ্য কজ অফ দ্য একেআই, কি কারণে একেআইটা ডেভেলপ করছে তার উপর নির্ভর করে। যদি কোনো প্রি রেনাল কজে হয় তার একরকম হবে, যদি কোনো ইন্ট্রিনজিক রেনাল কজে হয়, মানে ডিউ টু সাম ইন্ট্রিনজিক প্রবলেম উইথ দ্য কিডনি ইটসেলফ, তাহলে তার একরকম ফিচার্স হবে। আর যদি পোস্ট রেনাল হয়, মানে কোনো অবস্ট্রাকটিভ ফিচারের জন্য হয়, তাহলে তার আর একরকম প্রোফাইল হবে। প্রি রেনালের মধ্যে আগে বলি, মানে অল পেশেন্টস উইথ অ্যাকিউট কিডনি ইনজুরি এদের কি থাকবে, ইনক্রিজড ইউরিয়া ক্রিয়েটিনিন দুটোই থাকবে, ইউজুয়ালি পটাশিয়ামও বাড়ে, ঠিক আছে। আর বাকিটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইটিওলজি কিছু কিছু চেঞ্জেস হবে। প্রিরেনাল অ্যাজোটিমিয়া কিরকম হতে পারে, দু রকম। একটা হচ্ছে ভলিউম ডিপ্লিশনের জন্য হয়, যেটা বেশি ক্ষেত্রে হয়। একটা হার্ট ফেলিয়ার হলো, তার জন্য কিডনিতে যথেষ্ট ব্লাড যাচ্ছে না, কিডনি আস্তে আস্তে ফেল করে গেল। সিভিয়ার ডিহাইড্রেশন, একটা সিভিয়ার বার্ন ইনজুরি, প্রচন্ড ডায়রিয়া হয়েছে, প্রচন্ড ব্লাড লস হয়েছে, এইগুলোর জন্য কিডনিতে পারফিউশন কম হলো, কিডনিতে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হলো, কিডনিটা বসে গেল, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রিরেনাল ইনজুরি। এই সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে, ভলিউম ডিপ্লিশন হচ্ছে, কাজেই একটা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হবে, ট্যাকিকার্ডিয়া হবে রিঅ্যাকশন, অ্যাজ এ রিঅ্যাকশন, দেয়ার উইল লো জুগুলাস ভেনাস প্রেশার, আর ডিহাইড্রেশনের ফিচার্স থাকবে, ড্রাই মিউকাস মেমব্রেন দেখতে পাবে, টাং দেখবে ড্রাই হয়ে গেছে, ফেস দেখবে ড্রাই হয়ে গেছে, স্কিন টার্গার কম হয়ে গেছে, এগুলো, এবং জুগুলাস ভেনাস প্রেশারটা জেভিপিটা লো হয়ে গেছে। যদি রিলেটিভ ভলিউম ডিপ্লিশন হয়, মানে কি অ্যাকচুয়ালি ব্লাড ভলিউম কমেনি, কিন্তু সামহাউ মানে সেই ভলিউমটা আমি কিডনিতে পারফিউশন করতে পারছি না, হার্ট ফেলিয়ার থেকে হবে সেটা। ব্লাড ভলিউম একই আছে, ইন্ট্রাভাস্কুলার ভলিউম একই আছে, কিন্তু হার্ট ঠিক মতো পাম্প করছে না বলে সেই ব্লাড অ্যাডিকুয়েট অ্যামাউন্টে কিডনিতে যাচ্ছে না। বা নেফ্রোটিক সিনড্রোম আছে, বা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আছে, হার্ট স্পেস লস অনেক বেশি হয়েছে, টিস্যু স্পেসে প্রচুর ফ্লুইড চলে গেছে, সেই ফ্লুইডটি ইন্ট্রাভাস্কুলার স্পেসে আর নেই, যার ফলে সারা শরীরের জলের পরিমাণ একই আছে, কিন্তু সেটা ভাস্কুলেচারের মধ্যে নেই, যার জন্য কিডনিতে যথেষ্ট ব্লাডটা যাচ্ছে না। এটা হচ্ছে রিলেটিভ লস অফ ভলিউম, অ্যাকচুয়ালি ভলিউম কমেনি, কিন্তু রিলেটিভ লস অফ ভলিউম, যে কারণে কিডনিতে পারফিউশন কম হয়, প্রিরেনাল ফেলিয়ার হয়ে গেল। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ডিহাইড্রেশনের ফিচার আমি কিছু পাবো না, কিন্তু কি পাবো, হার্ট ফেলিয়ার হলে কি হবে, জুগুলাস ভেনাস ডিস্টেনশন হবে, জেভিপি উইল বি রেজড, পেডাল ইডিমা থাকবে। যদি লেফট সাইডেড ফেলিয়ার হয়, আমি S3 গ্যালপ পাবো, হার্ট সাউন্ড শুনতে পাওয়া যাবে, এবং পেরিফেরাল আর পালমোনারি ইডিমা পাওয়া যাবে। যদি রাইট সাইডেড ফেলিয়ার হয়, তাহলে ডিপেন্ডেন্ট ইডিমা হয়, পায়ে ইডিমা দেখতে পাবো, স্যাক্রাল ইডিমা দেখতে পাবো। যদি লেফট সাইডেড ফেলিয়ার হয়, তাহলে S3 গ্যালপ পাবো, আর লাংসগুলোতে পালমোনারি ইডিমা পাবো। যদি সিভিয়ার হার্ট ফেলিয়ার হয়ে যায়, যে রাইট সাইড লেফট সাইড বোথ সাইড অফ হার্টকে এফেক্ট করছে, তাহলে এগুলো সবগুলোই পাবো। এছাড়া যে যে কারণে হচ্ছে তার উপর ডিপেন্ড করবে, যেমন ধরো অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিসের জন্য যদি একটা অ্যাকিউট কিডনি ইনজুরি হয়,
তাহলে গ্লোমেরুলোনেফ্রাইটিসের যা যা ফিচার সেগুলো আমি দেখতে পাবো। হেপাচুরিয়া পাবো, প্রোটিন ইউরিয়া পাবো, তার স্মোকি ইউরিন হবে, তার হাইপারটেনশন হবে, এগুলো হবে। যদি নেফ্রোটিক সিনড্রোম থেকে তো হয়, তাহলে নেফ্রোটিক সিনড্রোম আগে যেটা বললাম 4টে কোয়াড্রেট থাকে নেফ্রোটিক সিনড্রোমে। ম্যাসিভ অ্যালবুমিনিউরিয়া, তার থেকে হাইপো অ্যালবুমিনিমিয়া, তার থেকে ইডিমা, আর তার সাথে হাইপার কোলেস্টেরলিমিয়া। এই 4টে জিনিস দিয়ে নেফ্রোটিক সিনড্রোম হয়, সেটা পাবো আমি যদি নেফ্রোটিক সিনড্রোম ইজ দ্য কজ। যাও, এবার কি ল্যাব, আমার ইনভেস্টিগেশনে আমি ল্যাব ক্রাইটেরিয়া কি কি দেখতে পাবো? গ্রসলি কি কি পাবো না, ইউরিয়া ক্রিয়েটিনিন রেশিও উইল বি হাই। নর্মালি সিরাম ইউরিয়ার যা লেভেল এবং সিরাম ক্রিয়েটিনিনের যা লেভেল, সেটা ইউজুয়ালি ইট গোজ টু অ্যারাউন্ড 20। কিন্তু যেখানে একেআই হয়েছে, অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে, সেখানে এই রেশিওটা 20:1 বেশি হয়ে যাবে। যদি নন সিরোটিক টাইপ অফ রেনাল ফেলিয়ার হয়, মানে সিরোসিসের জন্য নয়, অন্য কোনো কারণে হচ্ছে, সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডের লেভেলটা খুব বেড়ে যায়। আমি যদি ইউরিনটাকে অ্যানালিসিস করি, ইউরিন রুটিন এক্সামিনেশন, মাইক্রোস্কোপি এক্সামিনেশন, যেগুলো আমরা সাধারণত রুটিন এক্সামিনেশন যেটাকে বলা হয়, তাতে আমরা কি পাবো? হায়ালিন কাস্ট পাবো, আরবিসি কাস্ট পাবো। যদি গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, আরবিসি কাস্ট পাবো। ইটস ভেরি টিপিক্যাল এন্ড ডায়াগনস্টিক অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস। আর যদি এ হয়, নেফ্রোটিক সিনড্রোম হয়, তাহলে ডিউ টু ম্যাসিভ প্রোটিন ইউরিয়া, নর্মালি প্রোটিন কি হয়, ইউরিনে প্রোটিন বের হয়, যেটাকে ট্যাম হর্সফল প্রোটিন বলা হয়। সেই প্রোটিনের সাথে এমনি ম্যাসিভ প্রোটিন ইউরিয়া হচ্ছে, সব মিলে ভিতরে সব প্রোটিনের কাস্ট হয়, হায়ালিন কাস্ট হয়। সেই হায়ালিন কাস্ট কিছুটা জমে থাকলে একটু ডিয়াচার হয়ে গিয়ে গ্র্যানুলার কাস্ট হয়ে যায়, এইগুলো পাওয়া যাবে। আর প্রোটিনের পরিমাণ ইউরিনে প্রচুর বেড়ে যাবে, সেটা তো বলাই যাচ্ছে। আর কি হবে, আমি যদি একটা রেনাল আলট্রাসোনোগ্রাম করে দেখি, সেক্ষেত্রে আমি কোনো চেঞ্জ দেখতে পাবো না, বিকজ ইটস আ অ্যাকিউট ইভেন্ট। হঠাৎ করে হয়েছে, কিডনিটা বড় জোর একটু ইডিমেটাস হয়ে থাকবে, একটু ফুলে থাকবে, কিন্তু তাছাড়া কিডনিতে কোনো চেঞ্জ হবে না। এর সাথে এটা কেন বলার উদ্দেশ্য কি, যখন ক্রনিক কিডনি ডিজিজ আমরা পাবো, ক্রনিক কিডনি ডিজিজে দেখবে ডিফারেন্সিয়েট করার মূল উপায়টাই হচ্ছে আলট্রাসাউন্ড। ক্রনিক কিডনি ডিজিজে আলট্রাসাউন্ডে আগের দিন বোধহয় বলেছিলাম এটা, যে ওই রিনাল কর্টিক্যাল যে ইকোজেনিসিটি, সেটা অনেকটা বেড়ে যাবে, এবং কর্টেক্স আর মেডালার মধ্যে ইকোর আলট্রাসোনিক যে ডিফারেন্সটা থাকে, কর্টিকোমেডালারি ডিফারেন্সিয়েশন বলা হয় ওটাকে, সেই জিনিসটা লস্ট হয়ে যাবে। কারণ কি না, সিকেডি মানে আস্তে আস্তে কিডনির নর্মাল টিস্যু রিপ্লেসড হয়ে যাচ্ছে উইথ ফাইব্রাস টিস্যু। নর্মাল কর্টেক্স তো নেই, নর্মাল মেডালাও নেই, পুরো জায়গাটাই রিপ্লেসড হয়ে গিয়ে ওখানে খালি ফাইব্রোসিস হয়ে গেছে। কাজে সেখানে দুরকমই ইকোজেনিসিটি হবে না। নর্মাল কিডনিতে কর্টেক্স থেকে একরকম ইকো আমি পাবো, মেডালা থেকে আরেক রকম ইকো পাবো। আমি আলট্রাসোনিক রে পাঠাচ্ছি, আলট্রাসোনিক সাউন্ড পাঠাচ্ছি, তার দুরকম রিফ্লেকশন দুটো থেকে আসছে। যখন সিকেডি হয়ে গেছে, মানে নর্মাল টিস্যু চলে গেছে, ওখানে ফাইব্রোসিস হয়ে গেছে, পুরোটাই তো একই রকম, সেখানে দুটো আলাদা আলাদা রকম ইকো আসবে না। কাজেই দ্য কর্টিকোমেডালারি ডিফারেন্সিয়েশন উইল বি লস্ট। একটা সিকেডি ইউএসজিতে এই তিনটে জিনিস দেখে ডায়াগনোস করা হয়, তার টোটাল ভলিউমটা কত। নর্মাল যা ভলিউম কিডনি, তার চেয়ে সিগনিফিক্যান্টলি ছোট হয়ে গেছে, তার মানে কিডনি ফাইব্রোসিস হয়ে গিয়ে ইট হ্যাজ বিকাম আ গ্র্যানুলার কন্ট্রাক্টেড কিডনি। 2 নম্বর হচ্ছে কর্টিক্যাল ইকোজেনিসিটিটা বেড়ে গেছে অনেক। 3 নম্বর, টোটাল কর্টিকোমেডালারি যে ডিফারেন্সিয়েটটা থাকার কথা সেটা নেই। এই তিনটে জিনিস থাকলে আমি বলতে পারবো যে সিকেডি হয়ে গেছে, ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেছে। এক্ষেত্রে অ্যাকিউট কিডনি ইনজুরিতে এগুলো কোনোটাই হবে না। বড়জোর একটু সাইজটা ফুলতে পারে, একটু ইডিমেটাস লাগতে পারে দেখতে, বিশেষ করে যখন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, সেখানে সাধারণত কিডনিটা একটু বড় দেখায়। রেয়ারার কজ অফ একেআই, তাদের কিরকম কি কি পাওয়া যেতে পারে? ধরো একটা ভাস্কুলার অক্লুশন থেকে হচ্ছে, রেনাল আর্টারি স্টেনোসিস হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, তার জন্য পারফিউশন কমে গিয়ে কিডনিগুলো ফেল করছে। সেক্ষেত্রে কি হবে, আমি অ্যাওর্টা বা রেনাল আর্টারিতে সেখানে যে পালসেশনটা পাওয়া যাওয়ার কথা বাইরে থেকে, আমি ইকো ডপলার দেখবো, সেই পালসেশনটা নেই। এক সেকেন্ড, হ্যাঁ বলুন। না, আধ ঘন্টা পর দেরি আছে। সোজা ইনভেস্টিগেশন গুলোর মধ্যে আসি, একদম গ্রস ইনভেস্টিগেশন গুলো কি কি করবো আমরা। ইউরিয়া ক্রিয়েটিনিন তো আমাকে দেখতেই হবে, কারণ সেটার লেভেলটা কত বাড়ছে সেটা দেখে আমি একাই ডায়াগনোসিস করবো, বা তার কি স্টেজিং সেটা ডায়াগনোসিস করবো। তারপর আমি কি দেখবো, ইলেকট্রোলাইটস দেখবো, পটাশিয়াম সোডিয়াম কেমন আছে। পটাশিয়াম যদি খুব বেড়ে যায়, তাহলে ইট বিকামস আ
গ্রেভ থ্রেট ফর দ্য পেশেন্ট, তার কার্ডিয়াক অ্যাসিস্টল হয়ে যাওয়ার ভয় থাকবে, এবং তখন আমাকে খুব র্যাপিডলি ইন্টারভিন করতে হবে ইন দ্য ফর্ম অফ ডায়ালিসিস। আর কি, ক্যালসিয়াম আর ফসফেট দেখতে হবে, এটা থেকে পেশেন্টটা ক্রনিক কিডনি ডিজিজের দিকে চলে যাচ্ছে কিনা বাই দ্য ওয়ে অফ রেনাল অস্টিওডিস্ট্রফি, সেটা আমরা বুঝতে পারবো। একেআইতে রেনাল অস্টিওডিস্ট্রফি হওয়ার কথা নয়, ওটা একটা অ্যাকিউট ইভেন্ট, কিন্তু এটা যদি গ্রসলি লিঙ্গার করতে থাকে তাহলে রেনাল অস্টিওডিস্ট্রফি হতে শুরু করবে, তখন আমরা ক্যালসিয়াম এবং ফসফরাস লেভেলটাকে অল্টার হতে দেখব। ঠিক আছে? আর কি, অ্যালবুমিন দেখতে হবে, নেফ্রোটিক সিনড্রোমে অ্যালবুমিন কমে যাবে, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে অ্যালবুমিন কমে যাবে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন দেখবো কেন না, যদি কোনো সিস্টেমিক ভ্যাসকুলাইটিসের জন্য হয় বা কোনো ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসের জন্য হয়, তাহলে সিআরপি উইল বি রেজড। ইউরিন অ্যানালিসিস বললাম কিরকম কি দেখা যায়। আর ইউরিন মাইক্রোস্কোপিতে কাস্ট অর ডিসমরফিক রেড সেলস দে সাজেস্ট গ্লোমেরুলোনেফ্রাইটিস, লিউকোসাইট সাজেস্ট ইনফেকশনস অর ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। আর ক্রিস্টালস পাওয়া যেতে পারে ডিউ টু ড্রাগ ইনডিউসড অর ইউরেট নেফ্রোপ্যাথি। ওই যে আগের দিন বলছিলাম ক্রিস্টাল জমে গিয়ে ক্রিস্টাল থেকে ব্লক হয়ে গিয়ে রেনাল ফেলিওর হয়ে যেতে পারে, সেগুলো আমরা ইউরিন মাইক্রোস্কোপিতে দেখতে পাবো। রেনাল আলট্রাসাউন্ড তো মোটামুটি বললাম, কালচার করে দেখতে হবে, যদি কোনো সিস্টেমিক ইনফেকশন থেকে সেপ্টিসিমিয়া থেকে হয়ে থাকে সেটা আমরা কালচারে দেখতে পাবো, তার পজিটিভ অর্গানিজমটাই খুঁজে পাবো। চেস্ট এক্সরে করতে হবে কেন না, যদি ফ্লুইড ওভারলোডের জন্য পালমোনারি ইডিমা হয় সেটা আমরা দেখতে পাবো। যদি পেরিকার্ডিয়াল ইফিউশন হয়ে থাকে তাহলে একটা গ্লোবুলার হার্ট দেখতে পারবো আমরা চেস্ট এক্সরেতে। ইকোকার্ডিওগ্রাফি করে আরো ভালোভাবে বুঝতে পারবো যে কতটা ফ্লুইড জমেছে, কোথায় জমেছে, ইমিডিয়েটলি ওটাকে ট্যাপ করা দরকার কিনা, সেগুলো বুঝতে পারবো। আর কি না, ফাইব্রোটিক চেঞ্জ ইন সিস্টেমিক ইনফ্লামেটরি ডিজিজেস উইথ লাং অ্যান্ড কিডনি ইনভলভমেন্ট। গুড প্যাস্চুর সিনড্রোম বলে একটা অসুখ আছে, হয়তো জানো, এটা হচ্ছে একই সাথে লাংয়ের ভাস্কুলেচার এবং কিডনির যে গ্লোমেরুলাসের যে বেসমেন্ট মেমব্রেন সেটাকে, এই দুটোকে অ্যাট এ টাইম ইনভলভ করে, এটা একটা সিস্টেমিক ভ্যাসকুলাইটিস। এইরকম রোগগুলোতে তোমার এই সিআরপি উইল বি মাচ রেজড। সেরোলজি করবো আমি কিসের জন্য, এইচআইভি আছে কিনা, হেপাটাইটিস বি আছে কিনা আমরা দেখবো। এই দুটো থেকেই অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। আর কি, একটা ইসিজি করে আমাকে অবশ্যই দেখতে হবে, যদি হাইপার ক্যালিমিয়া থাকে সেটা ল্যাব টেস্ট করার আগে আমি টল পিক টি ওয়েভ দেখে আমি ডায়াগনোস করতে পারবো যে সিভিয়ার হাইপার ক্যালিমিয়া আছে কিনা। ইট বিকামস অ্যান ইমার্জেন্সি ইন্ডিকেশন ফর ডায়ালিসিস। ট্রিটমেন্টে ইটিওলজি স্পেসিফিক সাপোর্টিভ কেয়ার কি কারণে হচ্ছে তার উপর নির্ভর করছে, যেমন যেগুলো ডিহাইড্রেশনের জন্য হচ্ছে তাদের ইনিশিয়ালি ফ্লুইড দেওয়া, তারপরে যদি হার্ট ফেলিয়ার হয় হার্ট ফেলিয়ারের ট্রিটমেন্ট করা, যদি গ্লোমেরুলোনেফ্রাইটিস হয় তার যেগুলো স্পেসিফিক ট্রিটমেন্ট আছে সেগুলো করা, নেফ্রোটিক সিনড্রোমের স্পেসিফিক ট্রিটমেন্ট করা, এগুলো। আর যেমন এটা আগেই অ্যাসার্টেন করা খুব ইম্পর্টেন্ট, কারণ যদি ডিহাইড্রেশনের জন্য হয় আমাকে ফ্লুইড দিতে হবে, আর যদি হার্ট ফেলিয়ারের জন্য হয় তাহলে ফ্লুইড দিলে ইট উইল বি কাউন্টার প্রোডাক্টিভ, তাতে হার্ট ফেলিয়ার বেড়ে যাবে। কাজেই সেক্ষেত্রে তখন আমার কি লাগবে, আমাকে ভাসোডাইলেটেশন করতে হবে, তাকে আইনোট্রপিক এজেন্ট দিতে হবে যাতে হার্টের কন্ট্রাকশন আরো বেটার হয়। দুটোর অ্যাপ্রোচটা আলাদা হবে। যদি পোস্ট রেনাল ফেলিওর হয় ডিউ টু আ অবস্ট্রাকশন বিয়ন্ড দ্য লেভেল অফ দ্য কিডনি, তাহলে আমাকে সেই অবস্ট্রাকশনের জন্য ইমিডিয়েটলি কিছু একটা করতে হবে। তাহলে তোমার প্রস্টেটের ওখানে কিছু একটা অবস্ট্রাকশন হয়ে গেছে, আমাকে একটা ক্যাথেটার ঢোকাতে হবে ইমিডিয়েটলি। যদি ক্যাথেটার ঢোকানোর আমার উপায় না থাকে, দরকার হলে আমি পার অ্যাবডোমিনাল একটা সুপ্রাপিউবিক সিস্টোস্কোপি করে সরাসরি ব্লাডারের মধ্যে একটা চ্যানেল করে দেবো, যাতে ব্লাডার থেকে ইউরিনটা ওদিক থেকে বেরিয়ে যায়, এদিক দিয়ে অবস্ট্রাকশনটা না হয়। এরকম কিছু একটা আমাকে করতে হবে অবস্ট্রাকশনটাকে ইমিডিয়েটলি কিছুটা কমানোর জন্য। কিছু কিছু ইন্ট্রিনজিক রেনাল কজ আছে যেগুলোর জন্য একেআই হয়, যেগুলো বললাম যে ভাস্কুলাইটিস হতে পারে, এসএলই হতে পারে, গুড প্যাস্চুর সিনড্রোম হতে পারে, এগুলো হতে পারে। তাছাড়া হিমোলাইটিক ইউরিমিক সিনড্রোম আছে, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা আছে, এগুলোতে তাদের স্পেসিফিক কিছু কিছু ট্রিটমেন্ট আছে। যেমন ধরো যদি এসএলই বা ভাস্কুলাইটিস হয় তাহলে হাই ডোজ গ্লুকোকর্টিকয়েড স্টেরয়েডস দিতে হয়, সাইটোটক্সিক এজেন্টস দিতে হয়, যেমন সাইক্লোফসফামাইড এটসেট্রা, এগুলো দিতে হয়। আর যদি এই গুড প্যাস্চুর সিনড্রোম বা হিমোলাইটিক ইউরিমিক সিনড্রোম এগুলো হয়, এই সমস্ত ক্ষেত্রে প্লাজমা ফেরেসিস করতে হয়, প্লাজমা এক্সচেঞ্জ করতে হয়, এগুলো সমস্ত করতে হয়। আর স্পেসিফিক এটা কি, যখন এগুলো করে
ঠিক করা যাচ্ছে না, পেশেন্ট আরো ফ্লুইড ওভারলোড বেড়ে যাচ্ছে, পেশেন্টের কমপ্লিকেশন হওয়ার চান্স অনেক বেড়ে যাচ্ছে, তখন মোস্ট কেসেস ডিজলভ উইথ কনজারভেটিভ এন্ড সাপোর্টিভ মেজার্স। যদি স্টিল ডিটোরেট করতে থাকে যা বললাম, সেক্ষেত্রে তখন ডায়ালিসিস বিকামস দ্য মেইনস্টে অফ ট্রিটমেন্ট। তো এবার হচ্ছে কি ডায়ালিসিস করার, ডায়ালিসিস মেইনলি দু রকম, একটা হচ্ছে হিমোডায়ালিসিস, একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। কোনটা কি রকম আমি বলছি পরে। ডায়ালিসিসের কতগুলো ইনস্ট্যান্স আছে যেখানে তোমাকে ইমিডিয়েট ডায়ালিসিস করতে হবে, কোনো কারণে দেখি আর একটু কিছু কয়েকদিন ট্রায়াল দিয়ে দেখি, এই ব্যাপারটা করা চলবে না। মেইনলি 5টা ইন্ডিকেশন আছে যাতে তোমাকে পেশেন্টের ক্রিয়াটিনিন ভ্যালু যাই থাকুক তোমাকে ডায়ালিসিস করতে হবে ইমিডিয়েটলি, যদি তোমার ফেসিলিটি অ্যাভেলেবল থাকে। আর ফেসিলিটি অ্যাভেলেবল, হ্যাঁ বল। একটা হচ্ছে, এটা একদম মাথায় রাখবে, এটা মনে রাখতে হবে, একটা হচ্ছে সিভিয়ার ফ্লুইড ওভারলোড নট রেসপন্ডিং টু ডায়ুরেটিক ট্রিটমেন্ট। ঠিক আছে, তোমাকে কমন যে মেজার্স গুলো সব অ্যাকিউট কিডনি ইনজুরি পেশেন্টকেই নিতে হবে, সেটার মধ্যে একটা হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশন। ফ্লুইড রেস্ট্রিকশন মানে কতটা, প্রিসিডিং 24 আওয়ার্সে যতটা ইউরিন ভলিউম হয়েছে প্লাস ইনসেন্সিবল লস, মানে 600 থেকে 700 ধরো একজন অ্যারোতে, এই ভলিউমটা তুমি সারাদিনে তাকে দেবে, আইভি প্লাস ওরাল সব মিলিয়ে। যা যা আউটপুট, ইউরিন আউটপুট, যদি পেশেন্ট বমি করে সেটাকে একটা রাফলি হিসেবে ধরতে হবে, এগুলি সব ধরে। এটা হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশনের ব্যাপার। আর কি না, তাকে একটা প্রোটিন রেস্ট্রিকশনে রাখতে হবে। রেস্ট্রিকশন মানে একেবারে খাবে না তা নয়, কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্টে রাখতে হবে। তাকে একটা অ্যান্টি অ্যাসিডিটি মেজার্সে রাখতে হবে, কারণ এগুলো যেহেতু স্ট্রেসফুল সিচুয়েশন, এক্ষেত্রে হাইপার অ্যাসিডিটি হওয়া, আলসার হওয়া, এগুলোর প্রবণতাটা অনেক বেশি থাকে। পেটে ব্যথা হবে, এপিগ্যাস্ট্রিক পেইন হতে শুরু করবে, বমি হতে শুরু করবে, সেগুলো যাতে না হয় তার জন্য তুমি একটা পিপিআই, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল কিছু একটা দিতে হবে। তো এবং ইউরিন যাতে হয়, যার ফ্লুইড ওভারলোড হচ্ছে, তার জন্য তুমি তাকে ডায়ুরেটিক দেবে। ডায়ুরেটিক এক্ষেত্রে সব লুপ ডায়ুরেটিক দেওয়া হয়। থায়াজাইড ডায়ুরেটিক এই অ্যাকিউট সিচুয়েশনে খুব একটা ভালো কাজ করে না। লুপ ডায়ুরেটিক মানে ফুসোমেট। আচ্ছা, এবার এইটা দিয়ে তুমি দেখছো যে ফ্লুইড ওভারলোড আমি কমাতে পারছি না, পেশেন্ট আরো ফুলে আছে, ইউরিন একেবারে কমে গেছে, অ্যানুরিয়া হয়ে গেছে, কিছুতেই ফ্লুইড ওভারলোড কমানো যাচ্ছে না, সেক্ষেত্রে তোমাকে ডায়ালিসিস করতে হবে ইমিডিয়েটলি, আর দেরি করা চলবে না। কারণ তা না হলে পালমোনারি ইডিমা ডেভেলপ করতে শুরু করবে, দেয়ার উইল রেসপিরেটরি কম্প্রোমাইজ, পেশেন্ট আলটিমেটলি হার্ট ফেলিয়ার হয়ে যাবে। 2 নম্বর কি, সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয়। 3rd, মেটাবলিক এনকেফ্যালোপ্যাথি নট আদারওয়াইজ এক্সপ্লেইনড। পেশেন্টের একটা সেপ্টিসিমিয়া হয়ে আছে, মাল্টিসিস্টেম ফেলিয়ার হয়ে আছে, তার সেই সঙ্গে জেনারেলাইজড ইনফেকশন তার পার্ট হিসেবে মেনিনজাইটিসও হয়ে আছে, যে কারণে পেশেন্টের সেন্সোরিয়াম ভালো নয়, পেশেন্টের মেনিনজিয়াল সাইন্স রয়েছে, কথা বললে বুঝতে পারছে না, কনভালশন হচ্ছে। এটাকে আমি এক্সপ্লেন করতে পারছি যে এর একটা মেনিনজাইটিস হয়েছে, কিন্তু যে ক্ষেত্রে এরকম জেনারেল কোনো ইনফেকশন নেই, শুধু একটা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা একটা ভাস্কুলাইটিস কিছু একটা রয়েছে, তার মেনিনজাইটিস হওয়ার কথা নয়, অথচ দেখা যাচ্ছে পেশেন্টের সেন্সোরিয়াম অল্টার, পেশেন্ট কথা বুঝতে পারছে না, স্লার্ড স্পিচ হচ্ছে, পেশেন্টের একটা ইনভলান্টারি মুভমেন্টস হচ্ছে, ধরো কনভালশন হচ্ছে, ইত্যাদি কিছু হচ্ছে। এই যে এনকেফ্যালোপ্যাথি, সেটা হচ্ছে কি আমরা বলছি মেটাবলিক এনকেফ্যালোপ্যাথি নট আদারওয়াইজ এক্সপ্লেইনড। দিস বিকামস অ্যান অ্যাকিউট ইন্ডিকেশন ফর ডায়ালিসিস। হলো। আর কি, যদি পেরিকার্ডাইটিস থাকে, পেরিকার্ডিয়াল ইনফিউশন বা পেরিকার্ডাইটিস যদি থাকে, সেটা তুমি কিভাবে বুঝবে, তুমি পেরিকার্ডিয়াল রাব শুনতে পাবে, হার্টের উপর প্রিকর্ডিয়ামের উপর স্টেথো ধরলে ভালো করলে তুমি একটা লেদারি ক্রেপিটেশনস এর মতো সাউন্ড পাবে। এটা প্রথম এমনি সাধারণ ক্রেপিটেশনস এর সাথে এই পেরিকার্ডিয়াল রাবের তফাৎ করাটা মুশকিল হয়। ট্রেন্ডিয়ার না হলে প্রথমে বুঝতে পারবে না, কিন্তু কিছুদিন 2-3টে কেস দেখলে বা শুনলেই সেটা বোঝা যাবে। সবচেয়ে সহজ উপায় কি, তুমি একটা প্রিকর্ডিয়ামের বসে কড়কড় করে একটা আওয়াজ পাচ্ছ, একটা আওয়াজ পাচ্ছ, তুমি বুঝতে পারছো না যে ব্রেথ সাউন্ডের সাথে ক্রেপসটা হচ্ছে কিনা, পেশেন্টকে 5 সেকেন্ড ব্রেথটা হোল্ড করতে বলো, শ্বাস ধরতে হবে। হার্ট তো পাম্প করেই যাচ্ছে, প্রত্যেকটা হার্টের সিস্টোল ডায়াস্টোলের সাথে যত মুভ করবে তার পেরিকার্ডিয়াল রাবের আওয়াজটা হতে থাকবে। এদিকে পেশেন্ট শ্বাস বন্ধ করে আছে, সো সেটা তার মানে পেরিকার্ডিয়াল রাবের জন্য হচ্ছে। আওয়াজের ক্যারেক্টারটাও একটু আলাদা, সেটা একটু ইনএক্সপিরিয়েন্সড ইয়ার হলে
তফাৎ করা মুশকিল, কিন্তু এইভাবে তুমি তফাৎ করতে পারবে, যেটা রেসপিরেটরি ক্রেপিটেশনস নাকি পেরিকার্ডালামের জন্য এরকম একটা আওয়াজ আসছে। আচ্ছা, আর কি না, সিভিয়ার হাইপারক্যালিমিয়া, দিস ইজ দ্য মোস্ট কমন ইমার্জেন্সি ইন্ডিকেশন ফর ডায়ালিসিস। নর্মাল পটাশিয়ামের লেভেল হচ্ছে 3.5 থেকে 5.5 মিলিমোল পার লিটার। এটা যদি 5.5 থেকে 6 চলে যায় আমি খুব কনসার্ন হয়ে যাব যে হাইপারক্যালিমিয়া হচ্ছে, আমি চেষ্টা করবো ওটাকে কমানোর। ঠিক আছে, 4 রকম আছে, উপায় আছে কমানোর, বলে আগের দিন বলেছিলাম কিনা খেয়াল নেই, বলে দিচ্ছি আবার। 6 থেকে যখন 6.5 হয়ে যাবে আমাকে আই উইল গো অল আউট টু রিডিউস দ্য পটাশিয়াম। না হলে কি হবে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়ার ভয় থাকবে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে পেশেন্ট। যদি সেটা 7-এর উপর চলে যায় তাহলে পেশেন্ট মে হ্যাভ কার্ডিয়াক অ্যারেস্ট এনি টাইম। তুমি 7-এর উপর যেতেই দেবে না। তুমি যখন 6, 6.5 হচ্ছে, তখন 6 যখন হচ্ছে তখনই তুমি চেষ্টা করবে পটাশিয়াম কমানোর। যখন 6.5 হয়ে যাচ্ছে তখন ইউ উইল অ্যারেঞ্জ ফর ডায়ালিসিস যত তাড়াতাড়ি সম্ভব, যাতে পটাশিয়ামটা তাড়াতাড়ি কমিয়ে পেশেন্টকে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে বাঁচানো যায়। ঠিক আছে, তো এই মেজাজগুলো কি কি পটাশিয়াম, র্যাপিডলি পটাশিয়াম কমানো, এগুলো খুব ওয়ার্ডে কাজে লাগবে, পরে অনেকবার শিখবে এগুলো, তাও বলে দিই। প্রথম কথা হচ্ছে সবচেয়ে র্যাপিড উপায় হচ্ছে, মেন ব্যাপার হচ্ছে 5টা, ডায়ালিসিস বাদ দিলে 4টে হচ্ছে উপায় পটাশিয়াম তাড়াতাড়ি কমানো। আচ্ছা, ডায়ালিসিস ইজ আলটিমেট ওয়ে। বাকি যে 4টে তার মধ্যে সবচেয়ে র্যাপিডলি যেটা করা যায়, যেটাতে করা যায় সেটাই হচ্ছে সবচেয়ে হ্যাজার্ডাস, সেটা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া। ক্যালসিয়াম গ্লুকোনেট দিলে কি হয়, ইনজেকশন তোমার ইনফিউশন হিসেবে দেওয়া হয়, ওটাকে 100% ডাইলিউট করে দিতে হয়। অসুবিধা হচ্ছে ওটা একটু র্যাপিড হয়ে গেলে কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়ে যায়, তাতে অ্যারেস্ট হয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু এটাতে সবচেয়ে তাড়াতাড়ি পটাশিয়াম কমে। তুমি 1 অ্যাম্পুল, মানে ওটা 25 ml থাকে, 25 ml সোডিবাইকার্ব, ক্যালসিয়াম গ্লুকোনেট বলছি, সরি সোডিবাইকার্ব, ওইটা 25% দিয়ে 5% ডেক্সট্রোজ দিয়ে ওটাকে ডাইলিউট করো ইকুয়াল ভলিউম দিয়ে সেটা ওভার 10 মিনিটস আস্তে আস্তে করে দাও। এখন তো ইনফিউশন পাম্প পাওয়া যায়, সেটা দিয়ে সহজেই দেওয়া যায়। আমাদের সময় ওগুলো ছিল না, আমাদের হাউস স্টাফকে হাতে ধরে বসে বসে 10 মিনিট ধরে আস্তে আস্তে পুশ করতে হতো। ওটা দিলে সবচেয়ে তাড়াতাড়ি পটাশিয়ামটা কমে। নেক্সট সহজ উপায় কি, ডাবল ভলিউম স্যালবিউটামল দিয়ে নেবুলাইজ করা। যে স্যালবিউটামল দিয়ে আমরা অ্যাজমা পেশেন্টদের নেবুলাইজ করি ফর ব্রঙ্কোডাইলেটেশন, ওরই একটা সাইড এফেক্ট হচ্ছে পটাশিয়াম কমিয়ে দেয়, সেটাকে এখানে ইউটিলাইজ করা হয়। ডবল স্যালবিউটামল দিয়ে, একটা রেস্কুল দিয়ে এমনি সময় আমি নেবুলাইজ করি, এক্ষেত্রে আমি দুটো দিয়ে রেস্কুল দিয়ে পুরোটাকে ডাইলুট না করে সরাসরি ওইটা দিয়ে পেশেন্টকে র্যাপিডলি নেবুলাইজ করবো, সেটা করলে পটাশিয়ামটা কমে যাবে। এটা ওর মতো অতটা তাড়াতাড়ি কমবে না, কিন্তু মোটামুটি তাড়াতাড়ি কমবে। এছাড়া আর কি উপায়, আরেকটা উপায় হচ্ছে যেটা, সেটা আরেকটু কম তাড়াতাড়ি করে, কিন্তু সেটা সবচেয়ে সহজ এবং ওয়ার্ডে এটাই ম্যাক্সিমাম করা হয়, সেটা হচ্ছে ডেক্সট্রোজ ইনসুলিন দেওয়া। 25% ডেক্সট্রোজ, 100 ml যেগুলো বোতল পাওয়া যায় ছোট ছোট, সেরকম একটা বোতল, তার সাথে 10 ইউনিট সলিবল ইনসুলিন দেওয়া হয়। কেন না হইলে ওই 25% ডেক্সট্রোজটা কিন্তু বডিতে এখনই হাইপারগ্লাইসেমিয়া করে দেবে এতখানি, সেটা যাতে না হয় ওর সাথে 10 ইউনিট সলিবল ইনসুলিন দেওয়া হয়। 10 ইউনিট সলিবল ইনসুলিন হচ্ছে ওই 25% গ্লুকোজ, 100 ml যতখানি গ্লুকোজ থাকে, মানে 25 গ্রামই থাকবে, 100 ml ফ্লুইডে 25% মানে 25 এ থাকবে, গ্লুকোজ থাকবে। সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমার 12 ইউনিট সলিবল ইনসুলিন দরকার। কারণ এক ইউনিট সলিবল ইনসুলিন, বা যেটাকে আমরা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন বলি, সেটা 2 গ্রাম গ্লুকোজকে করে, নিউট্রালাইজ করে। কাজে আমার 25 গ্রামের জন্য আমার লাগবে 12 ইউনিট, তার চেয়ে একটু কম করে 10 ইউনিট করে দেওয়া হয়। এইটা দিয়ে আমি পেশেন্টকে ওভার 1 আওয়ার এটা ইনফিউজ করে দেবো, তাতে পটাশিয়াম লেভেলটা কমবে আস্তে আস্তে। এই জিনিসটা আমি 6 আওয়ারলি বা 8 আওয়ারলি সারাদিনে করবো, মানে 3 বার দেবো বা 4 বার দেবো, যদি আমার হাতে ডায়ালিসিস করার কোনো ফেসিলিটি না থাকে। হলো। আর চতুর্থটা কি, ক্রনিক কেসে সেটা হচ্ছে সবচেয়ে ভালো, আর তাতে কোনো হ্যাজার্ড নেই, সেটা হচ্ছে ওই আয়ন এক্সচেঞ্জ রেজিন, কায়াক্সালেট বলে একটা পাওয়া যায়,
সেটা ওই পাউডারের মতো থাকে, ওটাকে 3টে করে স্যাচেট জলে গুলে গুলে সারাদিনে খাওয়াতে হয়। ওগুলো কি করে, গাট থেকে পটাশিয়ামটাকে চিলেট করে নিয়ে পায়খানার সাথে বার করে দেয়। বুঝতে পারছো, এটা কাজ হতে একটু সময় লাগবে, কিন্তু ইটস মাচ ফুল প্রুফ, এবং এতে অন্য কোনো অসুবিধা নেই। খাওয়ানো পেশেন্ট খেলো, পায়খানার সাথে বেরিয়ে গেল, তোমার অন্য কোনো এর থেকে কার্ডিও টক্সিসিটি হওয়ার বা কার্ডিয়াক অ্যারিথমিয়া হওয়ার এগুলোর কোনো চান্স থাকছে না। অনেক সহজ, কিন্তু ইট উইল টেক টাইম। তোমার কাছে একটা পেশেন্ট তুমি আগে কোনোদিন দেখোনি, সিকেডি পেশেন্ট বা একেআই পেশেন্ট, খুব সিভিয়ার এ নিয়ে চলে এসছে, হাইপারক্যালিমিনিয়ায় চলে এসছে, তাকে তোমার ইমিডিয়েটলি কিছু একটা করা দরকার। ধরো একদম ডায়ালিসিস করার মতো লেভেলে পৌঁছনি, কিন্তু বেশি রয়েছে, 5.5 কি 6 পটাশিয়াম এসে চলে এসছে। তুমি তাকে ইমিডিয়েটলি কমানোর জন্য একটা স্যালবিউটামল নেবুলাইজ করে দিলে ডবল ভলিউম দিয়ে, একটা ডেক্সট্রোজ ইনসুলিন চালিয়ে দিলে, এইটা বলি 24 ঘন্টা বাবা এটা চলুক, তার সাথে তুমি ডাইরেক্ট অ্যাক্সেলেট খাইয়ে দিলে, তখনকার মতো ইমিডিয়েটলি কিছুটা পটাশিয়াম কমিয়ে দিল স্যালবিউটামল। ওভার নেক্সট 24 আওয়ার্স 3বার করে বা 4বার করে যে সোডিবাই এই ডেক্সট্রোজ ইনসুলিন চলছে, সে আপাতত আরো কিছুটা কমিয়ে দিল, এবং লাস্টিং এফেক্ট করে পটাশিয়ামের লেভেলটাকে একটা অনেক বিপদসীমার নিচে নামিয়ে দেবে ওই আয়ন এক্সচেঞ্জ রেজিনটা। ইন দ্য মিনটাইম তুমি যে সময়টা হাতে পেয়ে গেলে, তাতে তুমি বেসিক্যালি যে কারণের জন্য এটা হচ্ছিল, রেনাল ফেলিয়ারটা হচ্ছিল বা যার জন্য পটাশিয়ামটা বেড়ে যাচ্ছিল, সেই কারণটাকে তুমি এরপর অ্যাড্রেস করতে পারবে যাতে জিনিসটাকে কন্ট্রোল করা যায়। আচ্ছা, এবার হচ্ছে ডায়ালিসিসের ব্যাপারটা কটা বাজে। এবার ডায়ালিসিসের ব্যাপারে জাস্ট বেসিক কিছুটা আইডিয়া দিই, কারণ এটা নিয়ে যখন তোমাদের থিওরি পড়াবো তখন একটা ফুল ক্লাস হবে, একটা 1 ঘন্টা ফুল ক্লাস হবে ডায়ালিসিস নিয়ে, কাজে তখন ওগুলো ভালোভাবে জানতে পারবে। জাস্ট বেসিক আইডিয়াটা, এটা একটা অন্য টার্ম ব্যবহার করা হয়, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। মানে কিডনির যে কাজটা সেটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি থ্রু দিস প্রসিজার। এটাকে বলা হয় আরআরটি অর রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। আরআরটির এমটা কি না, টু রিপ্লেস দ্য এক্সক্রিটরি ফাংশন অফ দ্য কিডনি and to maintain the normal electrolytes concentration and fluid balance. কিডনির যদি গ্রস কাজ আমাদের বলতে হয় 4টে। এক নম্বর হচ্ছে এক্সক্রিটরি ফাংশন, ইউরিয়া, ক্রিয়াটিনিন, অ্যামোনিয়া এগুলোকে বার করে দেওয়া। 2 নম্বর কি, টু মেনটেন দ্য ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স শরীর। আর কি, থার্ড হচ্ছে মেটাবলিক ফাংশন। ফোর্থ হচ্ছে এন্ডোক্রিনাল ফাংশন। এন্ডোক্রিনাল ফাংশন কিডনি কি কি আছে, 1 নম্বর হচ্ছে it secretes erythropoietin. এরিথ্রোপয়েটিন যেটা হিমোগ্লোবিনের ফাইনাল ম্যাচুরেশনে হেল্প করে, যে কারণে ক্রনিক কিডনি ডিজিজে যেহেতু এরিথ্রোপয়েটিন কমে যায়, it is one of the major factors for causing the severe anemia that is associated with chronic kidney disease. এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি, ক্যালসিয়াম এন্ড ভিটামিন মেটাবলিজম। ভিটামিন ডি যেটা অ্যাবজর্ব শরীরে আছে, সেটা 25 হাইড্রক্সিলেশন হবে, কোথায় হবে, লিভারে। লিভারে মানে কিডনিতে হয়, কোনটা কোথায় আমি ভুলে গেছি। একটা 25 হাইড্রক্সিলেশন হয়, তারপর সেটা 125 ডাইহাইড্রক্সিকোলেক্যালসিমের হয়। এর মধ্যে একটা হয় কিডনিতে, একটা হয় লিভারে, কোনটা কোথায় আমি ভুলে গেছি, আমার ঘেটে গেছে। তো এবার কিডনি যখন কাজ করছে না, তখন এই কিডনিতে যে হাইড্রক্সিলেশনটা হওয়ার কথা সেটা ঠিক মতো হয় না। তার জন্য কি হয়, যে ইট ডাজন্ট বিকাম অ্যাক্টিভ কোলেক্যালসিফেরল। অ্যাক্টিভ কোলেক্যালসিফেরল না হলে সে গাটে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্পশন করতে পারবে না, তার থেকে হাইপোক্যালসিমিয়া হবে। হাইপোক্যালসিমিয়া হলে তার থেকে তখন কি করে, প্যারাথাইরয়েড হরমোন, সে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা জেগে উঠবে, সে বেশি বেশি করে প্যারাথরমোন বার করতে শুরু করবে। প্যারাথরমোন কি করবে, সব জায়গায় বোন থেকে ক্যালসিয়াম টেনে বার করতে থাকবে, বার করে ব্লাডে ক্যালসিয়াম লেভেলটাকে ঠিক রাখার চেষ্টা করবে। তো এই হচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি মেটাবলিজমে ওর একটা এই রোল রয়েছে। তো এইগুলোর মধ্যে এক্সক্রিটরি ফাংশন আর ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন আর ফ্লুইড ব্যালেন্স মেনটেন করার যে ফাংশন দুটো, এই দুটোকে আমরা ডায়ালিসিস করে রিপ্লেস করতে পারবো। আমরা রেনাল ওই এন্ডোক্রিনাল ফাংশনগুলোকে রিপ্লেস করতে পারবো না, সেটার জন্য আমাকে অন্য কিছু করতে হবে। এরিথ্রোপয়েটিন আমাকে বাইরে থেকে সাপ্লিমেন্ট করতে হবে, বা ভিটামিন ডি যে অ্যাক্টিভ ফর্মটা যেটা ওখানে হচ্ছে না সেটাকে আমাকে বাইরে থেকে রিপ্লেস করতে হবে। সেটাকে আমি ডায়ালিসিস করে কিছু এদিক ওদিক করতে পারবো না, কিন্তু ফ্লুইড ব্যালেন্স মেনটেন করা এবং এক্সক্রিটরি ফাংশনটা, এটা আমি ডায়ালিসিস যদি ঠিকভাবে করতে পারি তাহলে আমি রিপ্লেস করতে পারবো। অপশনসগুলো কি কি, ডায়ালিসিস মেইনলি 4 রকমের হয়। সবচেয়ে কমনলি যেটা হয় সেটা হচ্ছে হিমোডায়ালিসিস। আর একটা যেটা হয় অতটা কমন নয় কিন্তু করা হয়, সেটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। আরেকটা কি,
হিমো ফিল্ট্রেশন আর একটাকে বলা হিমো ডায়াফিল্ট্রেশন। এগুলো খুব আনকমন, জাস্ট আইডিয়াটা দিয়ে রাখবো তোমাদের, জেনে রাখা হলো, কিন্তু এগুলো তোমরা প্র্যাকটিক্যালি হতে খুব একটা দেখবেও না, করবেও না। আচ্ছা, the decision to initiate dialysis for the management of AKI usually depends on a combination of patient symptoms, comorbid conditions and laboratory parameters. যারা ব্যাপারগুলো জানে না, এই ল্যাবের ছেলেপিলে বা কোয়াকরা, এরা পেশেন্টদের ভরকে দেয় কিরকম ভাবে, এত ক্রিয়েটিনিন হয়ে যেহেতু এক্ষুনি ডায়ালিসিস করতে হবে। ক্রিয়েটিনিন ইজ নট দ্য ক্রাইটেরিয়া ফর ডায়ালিসিস। অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। পেশেন্ট ক্লিনিক্যালি কেমন আছে, এই যে তোমাকে 5টা ইমিডিয়েট মানে আর্জেন্ট ইন্ডিকেশন ফর ডায়ালিসিস বললাম, ওগুলো সবই তো ক্লিনিক্যাল কন্ডিশন। সিভিয়ার ফ্লুইড ওভারলোড হয়ে গেছে, অন্যভাবে তুমি কমাতে পারছো না। তোমার হেপাটিক মেটাবলিক একটা এনকেফালোপ্যাথি হয়ে আছে, এগুলো তো ক্লিনিক্যাল কন্ডিশন। এইগুলো যদি থাকে, তোমার ক্রিয়েটিনিন যাই থাক, ক্রিয়েটিনিন সম্পূর্ণ নর্মাল থাকলেও তোমাকে ডায়ালিসিস করতে হবে। যদি পটাশিয়াম লেভেল এতটা বেশি থাকে, ক্রিয়েটিনিন যাই থাক, তোমাকে ডায়ালিসিস করতে হবে। সুতরাং only creatinine is not the criteria for dialysis. কোনো কাট অফ ভ্যালু যে এত ক্রিয়েটিনিনের বেশি হলে তোমাকে ডায়ালিসিস করতে হবে, না হলে করতে হবে, এরকম ব্যাপারটা নয়। সবগুলো মিলে ব্যাপারটা হয়। কতটা ক্রিয়েটিনিন ভ্যালু, তার ক্লিনিক্যাল কি রয়েছে, তার ল্যাবরেটরি প্যারামিটার্সের মধ্যে সেরকম খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি কিনা, যে মেটাবলিক অ্যাসিডোসিসটা এত বেশি বেড়ে গেছে বা পটাশিয়ামটা এত বেশি বেড়ে গেছে, এই সবগুলো মিলিয়ে দেখে তার উপর ডায়ালিসিস ডিসিশনটা হবে। No absolute serum creatinine or blood urea nitrogen or creatinine clearance or glomerular filtration rate is used as an absolute cutoff for starting dialysis. যেটা বললাম, most individuals experience or will soon develop symptoms and complications when GFR is below 10 ml per minute. যদি glomerular filtration rate 10 ml per minute এর নিচে নেমে যায়, সেটা আমরা আগের দিন একটা ককক্রফট অ্যান্ড গল্ড ফর্মুলা বলে একটা জিনিস আলোচনা করেছিলাম, ওটা থেকে বোঝা যায় যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কত আছে। যদি 10 ml এর নিচে নেমে যায়, তাহলে সুনার অর লেটার পেশেন্ট উইল ফিল দ্য সিমটমস অফ ইউরেমিয়া। সেরকম ক্ষেত্রে তোমার ক্রিয়েটিনিন যাই থাক, তোমাকে ডায়ালিসিস শুরু করতে হতে পারে। অ্যাবসলিউট ইন্ডিকেশনস কি কি সেটা তো বললাম আগেই। এবার ডায়ালিসিস গুলোর জাস্ট আইডিয়া দিয়ে একটা কিরকম ভাবে কি করা হয়। হিমোডায়ালিসিসটা কি ব্যাপার, তোমার যে কোনো একটা মেজর ভেন থেকে, মেজর আর্টারি থেকে ব্লাডটা একটা টিউবিংস দিয়ে টেনে নেওয়া হচ্ছে। সেই টিউবিংসটা গিয়ে সেটা একটা মেশিনে, হিমোডায়ালিসিস মেশিনে যাচ্ছে। মেশিনের মধ্যে আছে একটা আর্টিফিশিয়াল ডায়ালাইজার। সেটা কিরকম জিনিস না, একটা সিলিন্ডারের মতো। সিলিন্ডারটার এদিক দিয়ে তলা দিয়ে ব্লাডটা ঢুকছে, ওই দিক দিয়ে ব্লাডটা বেরিয়ে যাচ্ছে, এবং সেই টিউবিংসটা গিয়ে পেশেন্টের একটা মেজর ভেনে গিয়ে আবার ঢুকে যাচ্ছে। ঠিক আছে, সিলিন্ডারটার মধ্যে অ্যাকচুয়ালি দুটো কম্পোনেন্ট রয়েছে। একটা এরকম লম্বা, থিওরি ক্লাসে ওদের এনে দেখিয়েছিলাম, পরের দিন যদি আমি পারি একটা ডায়ালাইজার এবং টিউবিংসগুলো এনে তোমাদের দেখিয়ে দেবো, হাতে নিয়ে দেখবে। জিনিসটা হচ্ছে একটা লম্বা সিলিন্ডারের মতো, তার মধ্যে অসংখ্য সাদা চুলের মতো, ফাইবারের মতো জিনিস দেখতে পাবে, গোছা এক গোছা যেন সাদা ফাইবার রয়েছে। ওইগুলো অ্যাকচুয়ালি ফাঁপা টিউব, ক্যাপিলারি টিউব। ওই সাদা ফাইবারগুলো এক একটা হচ্ছে এক একটা টিউব। এরকম ধরো 50,000 কি 1 লাখ টিউব ওর মধ্যে রয়েছে। ঠিক আছে, এবার ওই তলা দিয়ে ব্লাডটা ঢুকছে, সেইগুলো অ্যাকচুয়ালি ওই টিউবগুলোর মধ্যে দিয়ে পাস করছে করে ওপর দিকে, ওই টিউব থেকে আবার একটা রিসেপ্টাকলের মধ্যে দিয়ে ওইটা আবার একটা টিউবিং এ ঢুকে সেটা বেরিয়ে যাচ্ছে। সিলিন্ডারের মধ্যে কি আছে, সিলিন্ডার যে লুমেনটা, সেটার মধ্যে আছে একটা ফ্লুইড, সেটা হচ্ছে ডায়ালাইজেড ফ্লুইড। সেই ফ্লুইডটা কোথা থেকে আসছে, সাইডে দুটো টিউব দেওয়া আছে, একটা ইনলেট আছে, একটা আউটলেট আছে। ইনলেট দিয়ে ফ্লুইডটা ঢুকছে, আউটলেট দিয়ে ফ্লুইডটা বেরিয়ে যাচ্ছে। ইটস আ সিম্পল প্রসেস অফ অসমোটিক ডিফিউশন। কিছু জিনিস অসমোসিসে বেরোচ্ছে, কিছু জিনিস শুধু ডিফিউশনে ওই ক্যাপিলারি টিউব দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। ইউরিয়া যে যে জিনিসটা ঢুকছে সেটার অসমোলালিটিটা খুব কম, তার মধ্যে কোনো ইউরিয়া নেই, তার মধ্যে কোনো ক্রিয়েটিনিন নেই। আমার ব্লাডের মধ্যে প্রচুর ইউরিয়া রয়েছে, প্রচুর ক্রিয়েটিনিন রয়েছে। কি হবে, অ্যাক্রস দ্য ক্যাপিলারি টিউব ব্লাড থেকে ইউরিয়া ক্রিয়েটিনিনগুলো ডিফিউজ বেরিয়ে
ওই ফ্লুইডের মধ্যে চলে আসছে। আর কিছু জিনিস আছে যেগুলো ফ্রিলি এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে ব্লাডটা খুব আস্তে 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 ক্যাপিলারি টিউবটা দিয়ে উপরে উঠছে, ওখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ফ্লুইডটাও এদিক দিয়ে পাস দিয়ে ঢুকছে ভিতরে, লুমেনের মধ্যে সার্কুলেট করছে, বেরিয়ে যাচ্ছে এবং দুটোর মধ্যে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। ইউরিয়া ক্রিয়েটিন গুলো বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রোলাইটস গুলো যদি আমার বার করার দরকার হয় তাহলে বেরিয়ে যাচ্ছে। কিরকম? পটাশিয়াম অনেক বেশি আছে, আমি ওই যে ডায়ালাইজার ফ্লুইডটা ঢোকাচ্ছি ওটার কনসেন্ট্রেশনটা তো আমি নিজে বানাচ্ছি, ওটাকে আমি চেঞ্জ করতে পারি। আমি একদম মিনিমাম পটাশিয়ামের ফ্লুইড বানাতে পারি। তাতে কি হয়, পটাশিয়াম যদি ব্লাডে বেশি থাকে অনেকখানি পটাশিয়াম বেরিয়ে আসবে। আর যদি আমার পটাশিয়াম নর্মাল থাকে তাহলে পটাশিয়াম লস হয়ে গেলে আমার বিপদ আছে। আমি ওই ফ্লুইডের মধ্যে পটাশিয়াম কন্টেন্টটাকে মোটামুটি সেম সেম রাখবো, রক্তে যেরকম থাকার কথা আইসোটোনিক সেরকমই রাখবো। সেটা মেশিনের সেরকম থাকে, মানে সেটিংস থাকে, সেগুলোকে চেঞ্জ করা যায়, তুমি হাতে করে চেঞ্জ করে দিতে পারবে। এইভাবে কি হচ্ছে, কোন জিনিসটা এক্সচেঞ্জ হচ্ছে, কতটা এক্সচেঞ্জ হচ্ছে, তো সেটাকে তুমি রেগুলেট করতে পারবে। এই প্রসেসটা চলতে থাকবে 4 আওয়ার্স। ঠিক আছে? ব্লাড আমার আর্টারি থেকে বেরোচ্ছে, টিউব দিয়ে ওখানে যাচ্ছে আর্টিফিশিয়াল ডায়ালাইজারের মধ্যে, ক্যাপিলারি টিউব দিয়ে পাস করছে, ওদিকে টিউব দিয়ে আবার এসে আমার ভেনে ঢুকে যাচ্ছে। ডায়ালাইজার ফ্লুইড সাইড টিউব দিয়ে ওই সিলিন্ডার লুমেনে আসছে, এক্সচেঞ্জ করছে, ওদিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, একটা এক্সহস্টে চলে যাচ্ছে বা ফেলে দেওয়া হচ্ছে। এই হচ্ছে সিম্পল প্রসিজার, আর কিছু না। এবার হচ্ছে এটা কোথায় করা হবে, আমার একটা মেজর ভেন দরকার এবং মেজর আর্টারি দরকার। কারণ এই যে 4 ঘন্টা ধরে এত ব্লাড বেরোবে ঢুকবে, সেটা ছোট ভেন হলে তো কি ক্লট হয়ে যাবে তো কিছুক্ষণ বাদে। এটা ইউজুয়ালি 3 জায়গা থেকে করা হয়। সবচেয়ে করা সহজ হচ্ছে ফিমোরাল আর্টারি থেকে। ইনগুইনাল রিজনে ফিমোরাল আর্টারিতে অ্যাসেপ্টিক ড্রেসিং দিয়ে যে টিউবগুলো থাকে, ক্যাথিটার যেগুলো থাকে, একটা 3 ওয়ে একটা ক্যাথিটারের মতো, তার মধ্যে 3টে লুমেন থাকে, ভিতরে একটা লোহার গাইড ওয়্যার থাকে। ফিমোরাল আর্টারিতে ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দিয়ে ভিতর থেকে গাইড ওয়্যারটাকে বার করে দেওয়া হলো, বাইরের টিউবটা ভিতরে থেকে গেল। এই টিউবটার মধ্যে একদম ভিতরেরটাতে গাইড ওয়্যার ছিল, ওটাকে বার করে নেওয়া হলো। তার বাইরে আরো 2টো লুমেন আছে, মানে তুমি যদি জিনিসটা ক্রস সেকশন করো তাহলে দেখবে যে ওর মধ্যে 3টে লুমেন, ভিতরে একটা লুমেন, তার বাইরে আরেকটা লুমেন, তার বাইরে আরেকটা লুমেন। ভিতরের লুমেনটাতে গাইড ওয়্যারটা ছিল, ওটাকে আমি বার করে দিয়েছি, 2টো লুমেন রয়ে গেল। এবার এর থেকে একটা দিয়ে ব্লাডটা ঢুকবে, অন্যটা দিয়ে ব্লাড বেরোবে। ঠিক আছে? সেরকম ভাবে একটা 3 ওয়ে চ্যানেল করা আছে। যখন আমি এটা সিকিউর করে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে আমি দুটো টিউবসের সাথে লাগিয়ে একটা দিয়ে ব্লাড বেরোতে লাগলো, একটা দিয়ে ব্লাড ঢুকতে লাগলো। এটা করা হচ্ছে সবচেয়ে সহজ, যে কারণে খুব ইমার্জেন্সি পেশেন্ট চলে এলে তখন সাধারণত এই ফিমোরাল দিয়ে করা হয়, ফিমোরাল আর্টারি ভাবে। অসুবিধাটা কি, যতদিন ওটা থাকবে পেশেন্ট পা নাড়তে পারবে না, ব্যথা হবে, পায়খানায় বসতে অসুবিধা হবে, পেচাব করতে অসুবিধা হবে, পেশেন্টকে আবার বেড প্যান দিতে হবে সমানে, পেশেন্টের নিজের পক্ষে খুব কষ্টকর হবে। বাই চান্স ঘুমের মধ্যে পা মুড়ে গেলে ক্যাথেটারটা একটা মুচকে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকবে। তাহলে অন্য অপশন কি, জুগুলার অ্যাক্সেস অথবা সাবক্লেভিয়ান অ্যাক্সেস। জুগুলার অ্যাক্সেস ইজ দ্য মোস্ট প্রেফার্ড ওয়ান। এটা করা সবচেয়ে সহজ, মানে সহজ বলবো না, মানে অ্যাক্সেসিবিলিটি সবচেয়ে বেশি, কারণ তুমি এখানে দেখতে পাচ্ছ। মুশকিল হচ্ছে যে এটা ট্রেন নয় সেটা করতে অসুবিধা করবে, কারণ এটা অনেকগুলো ভাইটাল স্ট্রাকচারের কাছাকাছি, তুমি এদিক ওদের নিডল ঢুকিয়ে দিলে তুমি লাং ফুটো করে দেবে, হিমোথ্রাক্স হয়ে যেতে পারে। প্লাস এগুলো একদম বড় বড় সুপিরিয়র ভেনা কিংবা আছে পাশেই, সেটাকে যদি তুমি ইনজিওর করে দাও পেশেন্টের হিমোথ্রাক্স হয়ে যেতে পারে। আরো বেশি ব্লিডিং হলে পেশেন্টের জীবন নিয়েও টানাটানি পড়ে যেতে পারে। কাজে যে করতে জানে না তার কখনো উচিত নয় জুগুলার করতে যাওয়া। ঠিক আছে? সুবিধা হচ্ছে এখানে করে তুমি লাগিয়ে রেখে দিলে ওটা কোনো রকম সিকিউর করার কোনো ব্যাপার নেই। ওটা যদি 1 মাসও এখানে থাকে ওটা ভেঙে যাবে বা ওর জন্য পেশেন্ট নড়তে পারবে না বা ঘুমোতে পারবে না, এসব রিস্ক গুলো রইল না। আর কি সাবক্লেভিয়ানটাও পাশে। সাবক্লেভিয়ানটা টেকনিক্যালি আরেকটু মানে ডিফিকাল্ট, কিন্তু ওটাতে লং টার্মে থ্রম্বোসিস হয়ে যাওয়ার চান্সটা কম থাকে। এই জন্য এই দুটোর মধ্যে যে কোনো একটা সাধারণত প্রেফার করা হয়, ইউজুয়ালি জুগুলারটা প্রেফার করা হয়। এবার তুমি এটাতে করে ডায়ালিসিস করলে 4 ঘন্টা করে সেটাকে টিউবগুলো ওই চ্যানেলগুলো মুখে ক্যাপ করে ভালো করে ইউটোকাস লাগিয়ে রেখে, এই তোমার হয়ে গেল ডায়ালিসিস। ঠিক আছে? এবার যদি ছোটখাটো কতগুলো ডিটেলে যাই, একদম প্রথমবার যখন ডায়ালিসিস করা হবে সেটা সাধারণত 2 ঘন্টার বেশি করা হয় না, এবং ফ্লোটা অনেক কম রাখা হয়। ব্লাড ফ্লো যে হবে তার তো একটা রেট থাকবে। আমি যদি খুব র্যাপিড ফ্লো করি
খুব র্যাপিডলি ব্লাড বেরোচ্ছে, তাতে পেশেন্টের কষ্ট হবে। সে কোনোদিন ডায়ালিসিস করেনি, তার শরীরে কষ্ট হবে, তার হার্টের উপর চাপ পড়বে। সেই জন্য প্রথম যখন ডায়ালিসিস করায় ইউজুয়ালি ইটস ডান ফর নট মোর দ্যান 2 আওয়ার্স, এবং ব্লাড ফ্লো ইজ কেপ্ট বিলো 150 ml পার মিনিট। 120 to 150 ml পার মিনিট এই রেটে যদি করা হয়, তাতে পেশেন্টের হার্টের উপর চাপ পড়বে না। যদি পেশেন্টের অলরেডি হার্ট ফেলিয়ার থাকে, তাহলে সেটা অ্যাগ্রাভেটেড হয়ে যাওয়ার চান্সটা থাকবে। এবং 2 ঘন্টা টাইমটা কেন? ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম বলে একটা কথা আছে। সেটা কি জিনিস? ব্লাড থেকে তো র্যাপিডলি ইউরিয়া ক্রিয়েটিনিন কমে যাচ্ছে, পটাশিয়াম কমে যাচ্ছে ডায়ালিসিসের সময়। এবার আমার যে সেরিব্রাল যে এগুলো নিউরনগুলো, এই নিউরনগুলো সেলগুলোর মধ্যে পটাশিয়াম আছে। সেল তো আমাদের বেসিক্যালি একটা ইন্ট্রাসেলুলার, পটাশিয়াম তো বেসিক্যালি একটা ইন্ট্রাসেলুলার ইলেকট্রোলাইট বেশি। ব্লাডে যতটা ব্লাডে থাকে সোডিয়াম বেশি, পটাশিয়াম কম। আর সেলের ভিতরে থাকে সোডিয়াম কম, পটাশিয়াম বেশি। এবার তোমার এতে ব্রেনে যে নিউরনগুলো রয়েছে, সেই নিউরনের ভিতরে যে পটাশিয়াম রয়েছে, আমি যদি র্যাপিডলি ব্লাড থেকে পটাশিয়াম কমিয়ে দিতে থাকি, তাহলে কি হবে? এই নিউরনের ভিতরে পটাশিয়াম যেটা, সে ডিফিউজ করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে। বা বাইরে পটাশিয়াম কম, তখন সেলের ভিতরে পটাশিয়াম বেশি, আমার ন্যাচারালি অসমোসিসে কি হয়, বাইরে থেকে সলিউডগুলো ভিতরে ঢুকে ওটাকে কমানোর চেষ্টা করবে, করবে তো। সেলের মধ্যে পটাশিয়াম বেশি, বাইরে ব্লাডের মধ্যে পটাশিয়ামটা কম, জল বেশি। অসমোসিসে কি হবে? জল বেশি করে সেলের ভিতরে গিয়ে ভিতরে পটাশিয়াম লেভেলটাকে বাইরের সঙ্গে সেম সেম করার চেষ্টা করবে। মানে কি হবে? সেলের মধ্যে জল বেশি ঢুকবে, মানে সেরিব্রাল এডিমা হয়ে যাবে। এই সেরিব্রাল এডিমা যাতে না হয়, সেরিব্রাল এডিমা হলে কি হবে? পেশেন্ট ঝিমিয়ে যাবে, তার রেসপন্স কমে যাবে, বেশি হয়ে গেলে তার কনভালশন হতে পারে, ইন দ্য এক্সট্রিম কেস ইট মে লিড টু ডেথ অলসো। সেইটা যাতে না হয়, তার জন্য 2 ঘন্টার বেশি করানো হয় না, ফ্লোটা খুব আস্তে আস্তে করা হয়, যাতে খুব র্যাপিড লসটা না হয়। দিস ইজ কল্ড ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম। আর কি 24 ঘন্টার মধ্যে রিপিট করা হবে না। প্রথম ডায়ালিসিসের পর দ্বিতীয় ডায়ালিসিসের মধ্যে মিনিমাম 24 ঘন্টা গ্যাপ রাখার চেষ্টা করা হবে, এই কারণে যাতে এই সেরিব্রাল এডিমা ডেভেলপ না করে। নেক্সট ডায়ালিসিসে তুমি কি করবে? 2 ঘন্টার জায়গায় বাড়িয়ে 3 ঘন্টা করলে। পেশেন্ট যদি হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে, একটু ব্লাড ফ্লোটা বাড়ালে তুমি 150 থেকে ওটাকে 180 অব্দি তুলতে পারো। থার্ড ডায়ালিসিস অনওয়ার্ডস তুমি এটাকে ফুল ফ্লেজেড করতে পারো, পুরো 4 ঘন্টা করে করতে পারো। তুমি 180 থেকে 200 ml অব্দি দিতে পারো, ফ্লো দিতে পারো। এগুলো পেশেন্ট মোটামুটি টলারেট করবে, যদি ইট ইজ হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে, যদি সিস্টেমিক ব্লাড প্রেশার নরমাল থাকে। ঠিক আছে? এবার আমি কতটা ফ্রিকোয়েন্টলি ডায়ালিসিস করব? ইউজুয়ালি অল্টারনেট ডে করা হয়। কেন? অ্যাকিউট কিডনি ইনজুরি যে পেশেন্ট, তাকে আমার রিকভার করা টাইম দিতে হবে। তো আমি যদি রোজই তার যতটা এক্সট্রা ফ্লুইড জমছে আমি তাকে টেনে বার করে দিতে থাকি, তাহলে তার কিডনি তো একটা নিজের রিকভার করার তো তাকে আমাকে একটা সুযোগ দিতে হবে। সেটার জন্য ইউজুয়ালি 24 ঘন্টা বাদে বাদে করা হয়। হলো? আর একটা ব্যাপার কি, যে পেশেন্টগুলোর হার্ট ফেলিয়ার রয়েছে, মানে তখনও সেটাকে কারেক্ট করা সম্ভব হয়নি, পেশেন্ট তখনও খুব মানে আইনোট্রপিক সাপোর্ট আছে, নরঅ্যাড্রিনালিন চলছে বা ডোবুটামিন চলছে, কিছু একটা দিয়ে তার ব্লাড প্রেশারটাকে আমি ঠেলে রেখেছি। এই পেশেন্টগুলোকে এই সাধারণ হিমোডায়ালিসিস করা খুব হ্যাজার্ডাস। কারণ কি, এই যে টিউবিংসে ব্লাডটা বেরোচ্ছে, মেশিনের মধ্যে ব্লাড আছে আর্টিফিশিয়াল ডায়ালাইজারে, সেটা আবার শরীরে, এই পুরো এটা পুরো ডেড স্পেস। তো এই ব্লাডটা তো শরীরে কোনো কাজে লাগছে না। এই ডেড স্পেসে ব্লাড আছে অ্যাভারেজ 500 ml। একটা পেশেন্টের যে অলরেডি হার্ট ফেলিয়ারে রয়েছে, তার 500 ml 5000 ml ব্লাডের মধ্যে 500 ml যদি শরীরের বাইরে থাকে, তাহলে পেশেন্ট আরো কম্প্রোমাইজ হয়ে যাবে, আরো ফার্দার হার্ট ফেলিয়ার অ্যাগ্রাভেট হয়ে যাওয়ার ভয় থাকবে। যে কারণে হিমোডায়ালিসিস এরকম ভাবে হার্ট ফেলিয়ার পেশেন্টদের করা যাবে না। তাদের ক্ষেত্রে কি হয়, মেইনলি দুটো অপশন আছে, একটা হিমোফিল্ট্রেশন বলে একটা মেথড আছে, আর একটা হিমোডায়াফিল্ট্রেশন বলে মেথড আছে। আমি পরের দিন যদি ছবিটা করতে পারি, আমার আছে এখানে ছবিগুলো, সব করে দেখিয়ে দেবো কিরকম ভাবে কি হয়। তাতে কি হয়, অনেকটা বেশি সময় ধরে হয়, প্রায় ধরো 24 ঘন্টা বা 48 ঘন্টা ধরে ডায়ালিসিস হয়, যেটা এক্ষেত্রে 4 ঘন্টা ধরে হচ্ছিল। এবং তাতে টেনে বার করা, ব্লাড বার করা বা ঠেলে ব্লাড ঢুকিয়ে দেওয়া, এই অ্যাক্টিভ প্রসেসটা থাকে না। পেশেন্টের স্বাভাবিক যে ফ্লো,
সেই ফ্লোতেই ব্লাডটা আস্তে আস্তে আসে, আস্তে আস্তে এক্সচেঞ্জ হয়, আস্তে আস্তে ফিরে যায়, শরীরের উপর চাপটা পড়ে। আর দ্বিতীয় আরেকটা কি ভ্যারাইটি কি ডায়ালিসিস যেটা করা হয় সেটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। পেরিটোনিয়াল ডায়ালিসিসে কি হয়? ভেরি সিম্পল। এক্ষেত্রে পেরিটোনিয়াল ক্যাভিটি ইজ ইউজড অ্যাজ দ্য ফ্লুইড এক্সচেঞ্জ বা ইলেকট্রোলাইট এক্সচেঞ্জ মিডিয়াম। আম্বিলিকাসের ওপরে একটা জায়গায় একটা ক্যাথিটার ঢুকে দেয়, একটা সাইলাস্টিক ক্যাথিটার বলে হয়, পিভিসির মতো একটা সিনথেটিক মেটেরিয়ালের একটা ক্যাথিটার, সেটাকে আম্বিলিকাসের মোটামুটি 2 ইঞ্চি ওপরে একটা ছোট্ট নিক করে সেখানে ওটাকে ঢুকিয়ে দেওয়া হয়। তার ডগায় 5-6টা ছোট ছোট ফুটো থাকে, ঢুকিয়ে দেওয়া হলো। সেটার ওরকম ডবল লুমেন, ওইটাকে যোগ করা থাকে পেরিটোনিয়াল ডায়ালিসিস ফ্লুইডের সাথে। প্যাকেটের মধ্যে ফ্লুইড থাকে, ধরো 1 লিটার ফ্লুইড, সেই ফ্লুইডটাকে চালিয়ে দেওয়া হলো, ফ্লুইডটা চলে গেল পেরিটোনিয়াল ক্যাভিটিতে, পুরো জিনিসটাকে ভিতরে দিয়ে দেওয়া হলো। ওইটা 1 ঘন্টা হোল্ড করা হবে, ভিতরে পেটের মধ্যে থাকবে। তারপর 1 ঘন্টা পরে সেই ফ্লুইডটাকে আবার ড্রেন করে দেওয়া হবে। এতে লাভটা কি? ওই যে ফ্লুইডটা পেটের মধ্যে রইল, এই ফ্লুইডের মধ্যে কিছু নেই, ইউরিয়াও নেই, ক্রিয়াটিনও নেই, পটাশিয়ামও নেই, কিছু নেই। আমার পেরিটোনিয়ামের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো রয়েছে, ক্যাপিলারিজগুলো, সেইগুলো ওই হিমোডায়ালিসিসের যে আর্টিফিশিয়াল ডায়ালাইজার, ওই ক্যাপিলারি টিউবগুলোর মতো কাজ করছে আমার পেরিটোনিয়ামের ব্লাড ভেসেলগুলো, ক্যাপিলারিগুলো, তার মধ্যে দিয়ে ব্লাড পাস করছে। আর পেরিটোনিয়ামের বাইরে পেরিটোনিয়াল লুমেনের মধ্যে ফ্লুইডটা জমে আছে। অ্যাক্রস দ্য ক্যাপিলারি ওয়াল ইলেকট্রোলাইট এবং ইউরিয়া ক্রিয়েটিনটা এক্সচেঞ্জ হতে থাকবে। সেটা ওই ডায়ালাইজার ফ্লুইডটার মধ্যে জমা হবে, আমি 1 ঘন্টা বাদে পুরো জলটাকে বার করে দেবো, টেনে বার করে দেবো। আবার একটা সাইকেল করবো, আবার 1 ঘন্টা ধরে আরেক প্যাকেট ফ্লুইড ঢুকবে, কিছুক্ষণ রাখবো, একটা নির্দিষ্ট সময়ে হোল্ডিং টাইম কতটা আছে ঠিক সেটা ফিক্স করা যায়, তারপর সেটাকে আবার বার করে দিলাম। এইভাবে ধরো তুমি সারাদিনে 4টে কি 6টা সাইকেল করলে, তাহলে অনেকটা রিমুভ করা যাবে। এর সুবিধা অসুবিধা কি? সুবিধা হচ্ছে এটা যে কোনো জায়গায় করা যায়। এটা একটা ওই লাভপুরের কি বাতাসপুরের একটা প্রাইমারি হেলথ সেন্টারেও এটা করা সম্ভব। তুমি জিনিসটা করতে জানো, শিখেছো, তুমি ওই হেলথ সেন্টারের একটা ডাক্তার হয়েও তুমি এটা অনায়াসে করে দিতে পারবে। এর জন্য কোনো সফিস্টিকেটেড ইকুইপমেন্টস এর দরকার নেই, শুধু তোমার ওই পেরিটোনিয়াল ফ্লুইড গুলো পাওয়া দরকার, আর ওই টিউবিংস গুলো একটা সাইলাস্টিক ক্যাথিটার থাকা দরকার, তো রাখলেই হলো, স্টকে থাকলে কোনো অসুবিধা নেই। তার জন্য তোমার কোনো স্পেশাল একটা হিমোডায়ালিস মেশিন, তার একটা জল, মানে তোমার আরো প্ল্যান্ট, তার জল, হাজার একটা ডায়ালিসিস প্ল্যান্ট বানানো মানে সেটা প্রায় 1 কোটি টাকার কাছাকাছি একটা ইনভেস্টমেন্ট। কিছুই লাগবে না, তুমি একটা যে কোনো হেলথ সেন্টারে শুয়ে এটা করে দিতে পারো। দ্বিতীয় কথা কি, তুমি ছোট বাচ্চাকেও এটা করতে পারবে। একদম ছোট বাচ্চাকে ওই ভেসেলের মধ্যে ক্যাথিটার করা, সেখান থেকে ব্লাড বার করা, অতখানি ব্লাড বেরিয়ে যাবে, এতটা ডেড স্পেস করা যাবে না, বাচ্চার শরীরে অর্ধেক ব্লাডই তাহলে বেরিয়ে চলে যাবে, সেগুলো করা যাবে না। বাচ্চাদের ক্ষেত্রে পেরিটোনিয়াল ডায়ালিসিসটা খুব কাজে লাগবে, বিলো 6 ইয়ার্স। তার উপর একটু মোটামুটি শরীরে ভলিউম হয়ে গেছে তখন আলাদা কথা, যে কারণে। তো অসুবিধাটা কি? যেহেতু তুমি পেটে ডিরেক্টলি করছো, অ্যাক্সেস করছো, কাজে ইনফেকশন হওয়ার চান্সটা বেশি আছে। তুমি যদি খুব কেয়ারফুলি না করো, বা যে করছে সে যদি অতটা মানে না হয়, কেয়ারফুল না হয়, তাহলে তুমি বাইরে থেকে ইনফেকশন ইন্ট্রোডিউস করে দিতে পারো, জার্মস, সেক্ষেত্রে পেটোয়াইটিস হওয়ার চান্স বেশি থাকে। আরেকটা কি, বারবার যদি করতে হয়, লং টার্মের ক্ষেত্রে এটা অতটা সুটেবল নয়। একটা ক্রনিক কিডনি ডিজিজ, তার ধরো বছরে এখন তার ধরো 10 বছর ধরে ডায়ালিসিস চলবে, প্রতি বছর হয়তো 75টা 100টা করে ডায়ালিসিস হবে, সেটা হিমোডায়ালিসিসে করা সম্ভব। কিন্তু পেরিটোনিয়াল ডায়ালিসিসটা করতে 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 একটা সময় সব এদিক ওদিক ফাইব্রোসিস হয়ে গিয়ে, যে পেরিটোনিয়াম থেকে তোমার ফ্লুইড এক্সচেঞ্জ হচ্ছে সেগুলো ফাইব্রোসিস হয়ে গিয়ে এক্সচেঞ্জটাই আর ঠিক মতো হবে। সো লং টার্মে এটা অতটা এফিশিয়েন্ট না। ঠিক আছে, এই হচ্ছে দুটো ব্যাপার। এখন আজকালকার দিনে ম্যাক্সিমাম যেটা হয়, হিমোডায়ালিসিস হয়, বিভিন্ন সেন্টার আছে, পেশেন্ট সেখানে যাচ্ছে, 1 ঘন্টা আগে হচ্ছে, রেস্ট নিচ্ছে, তাকে সব দেখে নিয়ে ডায়ালিসিসে চাপানো হচ্ছে, 4 ঘন্টা ডায়ালিসিস হচ্ছে, 1 ঘন্টা পেশেন্ট রেস্ট নিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। তাতে অসুবিধাটা কি? তার নিজের স্বাভাবিক কাজটা সে করতে পারছে না। একটা তোমার বয়সী একজন যদি হয়ে থাকে, তাকে সপ্তাহে 2 দিন বা 3 দিন করে গিয়ে ওই করতে হচ্ছে, তার নিজের অসুস্থতার কষ্ট তো আছেই, প্লাস 3 দিন করে তাকে যদি ওই গিয়ে করতে হয়, তার স্বাভাবিক পেশা বলতে, তার স্বাভাবিক জীবনযাত্রা বলতে আর কিছু রইল না। পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে এখন একটা কি হচ্ছে, একটা সিএপিডি বলে একটা সিস্টেম আছে, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস। সিএপিডিটা বাড়িতে করা যায়। এটাতে কি করা হয়, ওই সাইলাস্টিক ক্যাথিটারটাও একটু স্পেশাল টাইপের, ওইটা একটা ছোট্ট অপারেশন করে পেটে একেবারে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়,
প্রত্যেকবার ঢোকাবো বার করবো সেটা করার দরকার হয়। ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়, মুখটা ক্যাপ করা থাকে, সেটা স্টেরাইল ওয়েতে সেটাকে সিকিউর করে রাখা থাকে। প্রত্যেকদিন রাত্রেবেলা ধরো শোয়ার সময় 2টো সাইকেল করে নেওয়া হলো, সকালে ঘুম থেকে ওঠার আগে একটু ভোর ভোর উঠবে 2টো সাইকেল করে নেওয়া হলো। বাকি সারাদিন পেশেন্ট ইজ ফ্রি, সে তার নিজের কাজ করে বেড়াচ্ছে, যেখানে যাচ্ছে যাচ্ছে সবকিছু করতে পারছে। এক্ষেত্রে কি করা হয়, বাড়ির একজন রেসপন্সিবল এবং ইন্টেলিজেন্ট একজন কেয়ার গিভারকে ঠিক করতে হবে, তাকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে, তিনি এই কাজটা করবেন। এর জন্য কোনো টেকনিশিয়ান লাগবে না। তিনি হাত টাত ধুয়ে যেরকম যা যা অ্যাসেপ্টিক প্রিকশন নেয় সেগুলো করে, ওই ব্যাগ লাগানো, ব্যাগ চেঞ্জ করা ইত্যাদি সেগুলো তিনিই করতে পারবেন। খেয়ে দিয়ে রাত 10টায় তুমি শুলে কি রাত 9টায় তুমি শুলে, 9টা থেকে 10টা তোমাকে ফ্লুইড ঢুকিয়ে দেওয়া হলো, আধ ঘন্টা রাখা হলো, ফ্লুইড বার করে দেওয়া হলো, আবার আরেক ঘন্টা একটা করে, মোটামুটি তুমি 12টা 12:30টার মধ্যে তোমার কমপ্লিট হয়ে গেল। ঘুম 5টা 6টা অবধি তুমি করলে, আবার ভোরবেলা আরেকবার উঠে আবার 2টো সাইকেল করে দেবে। তোমার ডেইলি যদি 4টে সাইকেল হতে থাকে হেলেন হার্টি থাকবে, কিছু অসুবিধা থাকবে না। বাকি সারাদিন তুমি ঘুরে বেড়াও, তোমার এখানে সিকিউর করা আছে ক্যাথিটার, জামার মধ্যে কি আছে কে দেখছে, ঘুরে বেড়াও সারাদিন কাজ করে বেড়াও। এরকম করে বহু মানুষ আছেন দোজ হু ক্যান অ্যাফোর্ড। সিএপিডিটা একটু কস্টলি বেশি, কারণ ইনিশিয়াল অপারেশনটা করতে একটু খরচ বেশি হয়, প্লাস যে ফ্লুইডগুলো দেখা ওগুলো একটু হাই কোয়ালিটি ফ্লুইড, একটু দাম খরচ বেশি পড়ে। তো এইটা যদি কেউ অ্যাফোর্ড করতে পারে এবং বাড়িতে যদি এই সিস্টেমটা থাকে, তার আলাদা ঘর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, যে ঘরে অন্য লোক তার কতটা ঢুকবে না, সেটা ইনফেকশন দেয়, এগুলো যদি করা যায় তাহলে বাড়িতে এই জিনিসটা অ্যারেঞ্জ করা যায়। এইগুলো হচ্ছে ডায়ালিসিসের ডিফারেন্ট ওয়ে। তো তোমাদের এখন এর বেশি কিছু লাগবে না, এটা একদম বেসিক আইডিয়াটা দিলাম। পরের দিন যদি খুলতে পারি তাহলে ছবিগুলো দেখিয়ে দেবো। আর পরের দিন আরেকটা ক্লাসে আমরা এগুলো করবো, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের ফিচার্স এবং ম্যানেজমেন্টটা নিয়ে একটু আমরা আলোচনা করবো, কমপ্লিকেশনস এবং ওইটা অনেকটা জিনিস, কারণ থিওরি ক্লাসে ওটা আমাকে 3টে ক্লাস ধরে পড়াতে হয়েছে, অনেক কিছু আছে ওখানে। কেমন জাস্ট ক্লিনিক্যাল ফিচার্সগুলো কি কি, কমপ্লিকেশনস কি কি হতে পারে এবং বেসিক ম্যানেজমেন্টগুলো কি কি, এটা আমরা পরের দিন